বাংলায় যে এসআর শুরু হচ্ছে, বাড়ি বাড়ি বিএলওরা কিন্তু আপনাদেরকে ফর্ম দেওয়ার যে কাজ প্রায় শেষ লগ্নে। তো সহজ উপায়ে সহজ পদ্ধতিতে কিভাবে আপনার যে ইনুমারেশন ফর্ম বা অ্যানেক্সার 3 ফর্মটি আছে কিভাবে সহজ উপায়ে ফিল আপ করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের যে বেল নোটিফিকেশনটি আছে সেটি অন করে রাখুন, তাহলে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছাবে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন। তো আজকের যে মূল বিষয়, মানুষের মনে এসআইআর নিয়ে আতঙ্ক। প্রত্যেকটা মানুষের একই কমেন্ট, দাদা আমি কীভাবে ফর্ম ফিল আপ করবো, আমি রিলেটিভ বা রিলেশনশিপ অপশানে কী লিখবো, আমার 2002 সালের লিস্টে নাম ছিল না, আমি কীভাবে ফর্ম ফিল আপ করবো, 2002 সালের লিস্টে আমার দাদু মা বাবা কারোর নাম নেই, আমি কীভাবে ফর্ম ফিল আপ করবো, আমাকে কী নথি দিতে হবে, এরকম হাজার হাজার কমেন্ট আসছে। তো সেই সব আমি কিন্তু আজকে সহজ উপায়ে আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন। শুধু আমার ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু যে আমাদের রাজ্যের এনুমারেশন ফর্ম বা অ্যানেক্সার 3 ফর্ম সেটা কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে। তো এই ফর্মটা কিন্তু আমি একজনের কাছে কালেক্ট করেছি, এই যে একজনের ডেটা সেইটা কিন্তু আমি এখানে কিন্তু ফিল আপ করেছি। আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝাবো কীভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, তাহলে আপনাদের নির্ভুল পদ্ধতিতে সহজ উপায়ে কিন্তু ফর্ম ফিল আপ হবে। তা রাজ্যে যে আমাদের এনুমারেশন ফর্ম বিতরণ প্রায় শেষের দিকে, তা আপনারা কীভাবে সহজ উপায়ে ফর্ম ফিল আপ করবেন সেটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আজকে আমাদেরকে বোঝাবো। তো প্রথম কাজে ঘরটি দেখতে পাচ্ছেন বাঁদিকে যে নির্বাচকের নাম, তার নামটা দেওয়া আছে এবং তার এপিক নাম্বারটাও দেওয়া আছে এবং তার ঠিকানাটাও কিন্তু প্রিন্টেড করা আছে। এরপরে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় নম্বর বক্সটা, এখানে ভোটারের যে ক্রমিক সংখ্যা, নতুন যে ভোটারের ক্রমিক সংখ্যা কিন্তু সেটা দেওয়া আছে। 2025 সালে কিন্তু যে নামগুলো আছে ভোটার লিস্টে সেইগুলো কিন্তু প্রিন্টেড করা আছে। ক্রমিক সংখ্যা আছে, অংশ নম্বর আছে এবং যে যে বুথে ভোট দেয় বা ভোটার কেন্দ্রের নাম আছে এবং বিধানসভার যে আন্ডারে পড়ছে সেই আন্ডারে নাম দেওয়া আছে। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের পাশে একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা আপনারা স্ক্যান করলে দেখতে পাবেন যে ব্যক্তির প্রিন্টেড করা আছে সেই ব্যক্তির কিন্তু এখানে স্ক্যান করলে কিন্তু তার পুরো ডিটেলসটা মানে যে ভোটের ছবিটা সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন একটি সাম্প্রতিক ফটো। তার আগে যেটা আমরা ব্ল্যাক করে রেখেছি, এখানে কিন্তু ভোটারের কিন্তু ছবি প্রিন্টেড আছে এবং সাম্প্রতিক ফটো। আপনারা একটা ফটো তুলবেন, আপনার 2 কপি ফটো লাগবে। একটা আপনাদের কাছে যে অ্যানেক্সার 3 ফর্ম আছে সেটা কিন্তু আপনাদেরকে বিএলওরে সই করে দিয়ে দিবে, সেখানে 1 কপি ছবি সাঁটাবেন, আর বিএলওরে যেটা নেবে সেখানে 1 কপি ছবি সাটিয়ে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে যে জন্ম তারিখ, যে ব্যক্তির নামে ফর্মটি প্রিন্টেড হয়ে এসেছে সেই ব্যক্তির কিন্তু জন্ম তারিখ এখানে কিন্তু বসিয়ে দেবেন, সঠিক জন্ম তারিখ বসাবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে যে ঘর নম্বরটি আছে, আধার নম্বর ঐচ্ছিক, মানে আপনার ইচ্ছাকৃত, আপনার দিলেও হবে না দিলেও হবে, কোনো ব্যাপার নেই। তো আমি কিন্তু এখানে আধার নম্বরটা দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি। ফর্মটা ফিল আপ করার আগে খুব কেয়ারফুলি ফর্ম ফিল আপ করবেন, কোনো রকম ভুল ত্রুটি করবেন না, কাটাকাটি করবেন না, কেননা এটি একটি প্রিন্টেড ফর্ম। এরপর দেখছেন মোবাইল নাম্বার। তো আপনাদের যেটা পার্মানেন্ট মোবাইল নাম্বার, সেই পার্মানেন্ট মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনারা লিখে দেবেন। অন্য কারো কালেক্ট করে বা অন্য কারো মোবাইল নম্বর কিন্তু লিখবেন না। এই মোবাইল নাম্বারটাই কিন্তু আপনার যে এপিক নম্বর আছে বা ভোটার কার্ড আছে সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন পিতা বা অভিভাবকের নাম। আমরা যে মিনতি দাসের ফর্মটা ফিল আপ করছি, সেই মিনতি দাসের যে জন্মদাতা বাবা, সেই বাবার নামটা কিন্তু এখানে লিখবেন। এখানে শ্বশুর বা শাশুড়ি বা কারোর নাম লিখবেন না, জন্মদাতা বাবার নাম লিখবেন। এবং জন্মদাতার বাবার যে দেখছেন পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে তাহলে লিখে দেবেন, না লিখলেও অসুবিধা নেই। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল ছিল যে এপিক নাম্বারটা, সেটা কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন মায়ের নাম। তো মায়ের নামটা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি, যে মিনতি দাস তার কিন্তু এটা জন্মদাতা, তার সেই মায়ের নামটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বসিয়ে দিয়েছি। এরপর মায়ের এপিক নাম্বার। তো আমার কাছে যে ব্যক্তির বা যার ফর্ম ফিল আপটা করছিলাম তার মায়ের যে এপিক নাম্বারটা সেটা কিন্তু অ্যাভেলেবেল ছিল না। এখানে যদি আপনারা না বসান বা না লিখেন কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, এটা কিন্তু ঐচ্ছিক। এরপরে দেখতে পাচ্ছেন স্বামী বা স্ত্রীর নাম। তো যে মহিলা আমি ফর্ম ফিল আপ করছি তার স্বামীর নামটা কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন স্বামীর যে এপিক নাম্বার, এটাও কিন্তু লিখে দিয়েছি। কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রেই একই ব্যাপার, ম্যান্ডেটরি, এটা কিন্তু সবাইকেই করতে হবে, ফিল আপ করতে হবে। এরপর দেখা গেলো কোনো ব্যক্তি, আমি বলছি কোনো এক মহিলা, হয়তো ধরেন তার বিয়ে হয়নি, বিয়ে না হলে কিন্তু তার স্বামী থাকছে না বা স্বামী এপিক নম্বর থাকছে না, সেজন্য কী করবেন, এই ঘরগুলো কিন্তু না লিখলেও চলবে, লেখার কোনো প্রয়োজন নেই।
স্বামী বা স্ত্রীর নাম বা স্ত্রী বা স্বামীর নাম এই ঘরগুলো কিন্তু ফাঁকা রেখে দেবেন। সে বিবাহিত মহিলা হোক বা অবিবাহিত ছেলে হোক বা অবিবাহিত মহিলা হোক, এই ঘরগুলো কিন্তু ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। এরপরে দেখতে পাচ্ছেন যে আমরা বাঁ দিকের ঘরটা সর্বশেষ এসআইআর এর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, মানে 2002 সালে যে ব্যক্তি এসআইআর এর লিস্টের নাম ছিল তার বিবরণ কিন্তু এখানে সেম টু সেম লিখতে হবে। মানে 2002 সালের লিস্টে যে বিবরণটা ছিল সেটাই কিন্তু এখানে লিখতে হবে। এক্সেস কোনো জায়গা থেকে কালেক্ট করে লিখবেন না, ওই পাতায় যেটা ছিল সেই পাতায় লিখবেন, বাইরে থেকে কোনো কিছু কালেক্ট করবেন না। 2002 সালে যে লিস্টের নাম ছিল সেখান থেকেই কালেক্ট করবেন আপনি ডেটাগুলো, দিয়ে এই ঘরগুলো কিন্তু ফিল আপ করবেন। তো আমি যে ব্যক্তির ফিল আপ করছি ওই ব্যক্তির কিন্তু 2002 সালে কিন্তু এসআই লিস্টের নাম ছিল, সেই জন্য কিন্তু আমি লিখে দিলাম যে মিনতি দাস। দেখতে পাচ্ছেন ওনার এপিক নাম্বারও সেই সময় কিন্তু গ্রান্টেড ছিল, 2002 সালে এপিক নাম্বার কিন্তু ছিল, সেই এপিক নাম্বারটা দেখতে পাচ্ছেন আমরা বসিয়ে দিয়েছি। এবার যেখানে আত্মীয়র নাম, এখানে কিন্তু বাবার নাম লিখলেও লিখতে পারতো বা অভিভাবক বা গার্জেনের নাম লিখতে পারতো, কিন্তু এখানে লিখেনি কেন, যে আমাদের বিএলওরা আছে লিঙ্ক করার সময় কিন্তু সেই সিস্টেমটা নাই। এখানে কিছু অপশান আছে যেগুলো আমরা দেখাতে পাচ্ছি না, ওগুলো বিএলওর কাছে অ্যাভেলেবেল। তাই আমি যতটা পারলাম আপনাদের বলে দিলাম যে আত্মীয়র নামের জায়গায় কিন্তু আপনার বাবার নামটাই লিখতে হবে, বা আপনি মার নামও লিখতে পারেন এখানে। কিন্তু আমি যেটা আগে বললাম যে 2002 সালের লিস্টে যে নামটা থাকবে সেইগুলোই কিন্তু লিখবেন, বাইরে থেকে কালেক্ট করবেন না। সেই জন্য মিনতি দাসের কিন্তু 2002 সালে আত্মীয়ের নাম বা ওনার বাবার নাম ছিল, সেই জন্য বাবার নামটা বসিয়ে দিলাম। এবার সম্পর্কটা কার লিখবেন, নির্বাচকের নাম এবং আত্মীয় নামের মধ্যে যে সম্পর্কটা হবে সেই সম্পর্কটাই লিখবেন। যেহেতু মিনতি দাসের বাবা হচ্ছে বলরাম দাস, সেই জন্য কিন্তু আমি এখানে পিতা বসিয়েছি বা পিতা লিখেছি। এবং উনার জেলা ছিল নদিয়া লিখেছি। আপনারা যে জেলায় বাস করছেন, আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন সেই জেলার কিন্তু আপনারা এখানে নাম বসাবেন। এরপরে দেখতে পাচ্ছেন রাজ্যের নাম সবার জন্য এক, পশ্চিমবঙ্গ আপনারা লিখে দিবেন। এরপরে বিধানসভা ক্ষেত্রের নাম, এটা কিন্তু আপনাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা কোন বিধানসভার অন্তর্গত বাস করছেন, কোন বিধানসভায় আপনারা ভোট দেন, সেই বিধানসভার নামটা কিন্তু এখানে লিখতে হবে। তাই ইনার কিন্তু যে বিধানসভা দেখতে পাচ্ছেন করিমপুর, তাই আমি করিমপুর কিন্তু লিখে দিয়েছি। যে যার বিধানসভা হবে সেই বিধানসভার নামটা কিন্তু আপনারা লিখে দেবেন। কারো যদি সমস্যা হয় না জানেন আমাদেরকে কমেন্টে জানান, আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যে আপনার বিধানসভার নাম কোনটা, বিধানসভার আপনার যে ক্ষেত্র সবটাই কিন্তু আমরা বলে দিতে পারবো। এরপরে দেখছেন বিধানসভা ক্ষেত্র নম্বর, তা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু 69, আমি যেহেতু দেখাতে পারবো না সেই জন্য লিখে রেখেছি। বিধানসভা ক্ষেত্রটা বসিয়ে দিলাম। এরপরে অংশ নম্বর, এই যে বিধানসভা ক্ষেত্র অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা, আমি আগে বলেছি আপনার যে 2002 সালের লিস্টে আছে সেখানেই কিন্তু সবগুলো প্রিন্টেড থাকবে। বিধানসভা যে ক্ষেত্রের নামটা আপনি কিন্তু ওই আপনার এসআইআর লিস্টের বাঁ দিকে একদম উপরে বাঁ দিকে পেয়ে যাবেন, অংশ নম্বরটা কিন্তু আপনি ডান দিকে পেয়ে যাবেন আপনার কত অংশ। আর ক্রমিক সংখ্যাটা বলতে আপনার দেখা গেলো একটা বিধানসভা বা আপনার যে ভোটার কেন্দ্র আছে সেই ভোটার কেন্দ্রে দেখা গেলো আপনার 1 থেকে 900 ভোটার আছে, সেই যে কাউন্টিং 1 থেকে যে 900 পর্যন্ত যে কাউন্টিংটা হয় বা গণনা হয় সেটাকেই ক্রমিক সংখ্যা বলছে। তো আপনার কত নম্বর লিস্টে নাম আছে সেটা আপনি দেখবেন, দেখে বসিয়ে দেবেন। হয়তো আপনার 37-এ থাকতে পারে, হয়তো 142-এ থাকতে পারে বা 300-তে থাকতে পারে, যে ক্রমিক সংখ্যা হয় সেটাই কিন্তু এখানে লিখতে হবে। এবার দেখা গেল মিনতি দাসের কিন্তু 2002 সালের লিস্টে নাম নেই, তাহলে তিনি কি করে ফর্ম ফিল আপ করতেন? তো দেখছেন আপনাদের যে ডান দিকে ঘরটা আছে এই ঘরটা কিন্তু মিনতি দাসকে ফিল আপ করতে হতো 2002 সালে যদি লিস্টে না থাকতো। ধরেন কোনো ব্যক্তির 2002 সালে কিন্তু লিস্টে নাম নেই, তিনি কিন্তু ডান দিকের ঘরটা ফিল আপ করবেন, আর যিনার আছে তিনি কিন্তু বাঁ দিকের ঘরটা ফিল আপ করবেন। এটা কিন্তু ক্লিয়ার, এটা নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। 2002 সালের লিস্টে যার নাম আছে তিনি বাঁ দিকের ঘরটা ফিল আপ করবেন, আর 2002 সালের যিনার লিস্টে নাম নেই তিনি ডান দিকের ঘরটা ফিল আপ করবেন। তো এখানে দেখা যাচ্ছে যে মিনতি দাসের যে বাবা ওনার নাম কিন্তু 2002 সালের লিস্টে ছিল, সেই জন্য কিন্তু আমরা ওনার যে নাম বলরাম দাস সেটা কিন্তু লিখে দিয়েছি। ওনার এপিক নাম্বারটাও কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। ওনার বাবার নামটা যেটা শ্যামলাল দাস সেটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এবং বলরাম দাসের সাথে শ্যামলাল দাসের যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু পিতা পুত্র, সেই জন্য আমরা কিন্তু পিতা বসিয়ে দিয়েছি। ওনার জেলা নদিয়া বসিয়ে দিয়েছি। ওনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গ বসিয়ে দিয়েছি। এবং বিধানসভা ক্ষেত্র যেটা আপনি যে 2002 সালে এসআইআর লিস্ট আছে সেই লিস্টের বাইরে কিন্তু যাবেন না, বাইরে গিয়ে কিন্তু ফিল আপ করবেন না। কেন 2002 সালের যে লিস্টের যে আপনার আর যে পার্টটা অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা সেটা কিন্তু 2002 সালে সে 2025 সালে যে অংশ নম্বর বা ক্রমিক সংখ্যা সেটা কিন্তু বদলে গেছে। 2002 সালে যেটা থাকবে সেটাই লিখবেন, 2025 সালের কিন্তু দেখে ফিল আপ করবেন না আপনারা কেউ, 2002 সালের লিস্ট দেখে ফিল আপ করবেন। তো বিধানসভা ক্ষেত্রের নামটাও কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন, সেটাও কিন্তু 2002 সালে যে ব্যক্তির
2200 এসআর লিস্ট দেখেন লিখবেন, সেই ব্যক্তির কিন্তু বিধানসভা ক্ষেত্রের নম্বরটা বসিয়ে দেবেন, অংশ নম্বরটা সেম টু সেম বসিয়ে দেবেন এবং ক্রমিক সংখ্যাটা বসিয়ে দেবেন। এবার দেখা গেলো কোনো ব্যক্তির কিন্তু তার বাবা মায়ের নাই, বাবা মায়ের কিন্তু এসআর লিস্টে নাম নেই, তিনি কীভাবে ফিল আপ করবেন? তিনি কিন্তু তার দাদু বা ঠাকুমার নাম দিয়ে ফিল আপ করতে পারেন। তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে নাম, সেই নামের জায়গায় তার দাদুর নাম বসিয়ে দিবে এবং পরে যে এপিক নম্বর তার দাদুর বসিয়ে দিবে যদি থাকে, মানে সেই 2002 সালের আগে কিন্তু সবার কিন্তু এপিক নম্বর গ্রান্টেড বা হয়েছিল না, জেনারেট হয়েছিল না, সেই জন্য থাকলে লিখবেন এবং আত্মীয়ের নামটা দাদু এবং দাদুর বাবার নামটা লিখবেন তখন, আর তার সাথে কী সম্পর্ক সেই সম্পর্কটা লিখে দেবেন এবং জেলার জায়গায় বসিয়ে দেবেন, রাজ্যের জায়গায় বসিয়ে দেবেন, বিধানসভা ক্ষেত্র এবং ক্রমিক নম্বর অংশ নম্বর কিন্তু আপনি 2002 সালের লিস্টে পেয়ে যাবেন। এখানে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, দেখা গেলো এমন কোনো ব্যক্তি আছে কিন্তু তার দাদুর নাম নেই, ঠাকুমার নাম নেই, বাবার নাম নেই, মার নাম নেই 2002 সালে এসআই লিস্টে, তাহলে আমাদের যে বিএলওরা আছে তারা কিভাবে লিঙ্ক করবে? এই অপশানটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট অপশান, যে বাঁদিকের ঘরটা, যে আপনি যার এসআই লিস্ট দিয়ে আপনি ফর্ম ফিল আপ করছেন, তিনি যে বিএলওরা আছে তারা কিন্তু এক্সট্রা অন্য কারো দিয়ে করতে পারবে না। আপনার এখানে ওরা যে অপশানটা আমরা দেখাতে পারছি না, অপশানটা হয়তো দেখাতে পারলে বলতাম, ওরা কিন্তু এখানে কিন্তু দেখতে পাবে মাদার, ফাদার, গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডমাদার, এই 4টে অপশানে কিন্তু পাবে লিঙ্ক করার জন্য আপনার ভোটার লিস্ট, কিন্তু আমরা সেটা দেখাতে পারছি না, অ্যাভেলেবেল নেই আমাদের কাছে। সেই জন্য আপনি যদি অন্য কোনো আত্মীয় দিয়ে করতে চান, দেখা গেলো আপনার কাকুর বা জেঠুর আত্মীয় দিয়ে আপনি কিন্তু করতে চান, কেননা আপনার বাবার বা আপনার দাদুর কোনো কারণে 2002 সালের লিস্টে কিন্তু এসআই লিস্টের নাম ছিল না, মিসিং হয়েছে, কিন্তু আপনার জ্যাঠা কাকা বা আপনার মামা যার করে দিয়ে করুন না কেন, তাদের যদি করতে চান তাদের নামগুলো কিন্তু সেম টু সেম এখানে কিন্তু বসিয়ে দেবেন, নেম, এপিক নাম্বার, আত্মীয় নাম্বার, সম্পর্ক, জেলা, রাজ্য, যে এসআই লিস্টের নাম আছে সেই এসআই লিস্টের নাম ধরে বসিয়ে দেবেন। কিন্তু তাদের ক্ষেত্রে কি হবে? তাদের ক্ষেত্রে কিন্তু হেয়ারিং হবে, যে 4 ডিসেম্বরের পরে কিন্তু হেয়ারিং শুরু হবে, দেখা গেলো আপনার দাদু বা কারণ হয়, তো হেয়ারিংয়ের পরে কিন্তু আপনাদের কি হবে, আপনারা কিন্তু করতে পারেন ফর্ম ফিল আপ, কারণ না থাকলে কিন্তু হেয়ারিং হবে। হেয়ারিংয়ের মধ্যে সরকার যে 11টা নথি বিজ্ঞপ্তি করেছে, সেই 11টা নথির মধ্যে কিন্তু আপনাদেরকে একটি নথি কিন্তু হেয়ারিংয়ে দেখাতে হবে, তবেই আপনার 2025 সালে যে এসআর হচ্ছে সেই এসআর লিস্টে কিন্তু আপনার নাম চলে আসবে এবং নাম কিন্তু কোনো রকম বাদ যাবে না বা কাটা যাবে না, কোনো রকম চিন্তার কারণ নেই। তো কোন 11টি নথি আমি কিন্তু এর আগেও ভিডিও দিয়েছি, সেই ভিডিওতে গিয়ে আপনি দেখতে পারেন কোন 11টি নথি আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের যে ইলেকশন কমিশনার আছে তিনি কিন্তু আমাদেরকে নির্দেশিকা দিয়েছে, সেই 11টা নথির মধ্যে যে কোনো একটি হাতের কাছে রাখুন, আপনার কোনো সমস্যা হবে না। এরপরে আর একটা জিনিস আমি এখানে নোটিফাইড করতে চাইবো বা বলতে চাইবো, এই যে মিনতি দাস আছে, আপনারা একটু লক্ষ্য করুন, এমন কোনো ব্যক্তি আছে বা এমন কোনো মহিলা আছে যাদের বিয়ের আগে ভোটের ছবি হয়েছিল বাপের বাড়িতে এবং সেখানে কিন্তু তার আর ভোটের ছবি ছিল, সেখানে তার এসআর হয়েছিল এবং সেই ভোটের ছবি আর বর্তমানে সেই বিধানসভা থেকে তার বিয়ে হয়ে অন্যত্র চলে এসেছে, অন্যত্র বিধানসভায় চলে এসেছে, সেই কারণে ভোটের ছবিটা হয়তো কোনোভাবে পাল্টে গেছে, তা তিনি কীভাবে ফর্ম ফিল আপ করবেন? তা আপনারা একটু নোটিফাই করুন যে নির্বাচকের নাম মিনতি দাস, এখানে দেখতে পাচ্ছেন এপিক নম্বরটা যে 2025 সালে XMB দিয়ে শুরু হচ্ছে, আর 2002 সালে তার ভোটার নম্বরটা কী ছিল একটু লক্ষ্য করুন, DRC দিয়ে কিন্তু শুরু হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বিয়ে হওয়ার সাথে সাথে কিন্তু ওই মহিলা তার ভোটের ছবিও চেঞ্জ করেছে, ভোটের ছবি চেঞ্জের সাথে তার এপিক নম্বরটাও কিন্তু চেঞ্জ হয়েছে। তো আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে এটা দেখে কিন্তু বুঝতে পারছেন যে ভোটের ছবি যদি চেঞ্জ হয়ে থাকে XMB, কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে পুরাতন যে ভোটের ছবিটা ছিল সেই ভোটের ছবি দেখে কিন্তু যে আপনার এপিক নম্বরটা ছিল সেটাই কিন্তু বসাতে হবে, রিসেন্ট ভোটের ছবি কিন্তু বসাবেন না। আমি এর আগেও বারবার করে আপনাদেরকে নোটিফাইড করালাম বা বললাম যে 2002 সালে যে এসআর লিস্টে যে নামটি ছিল বা যে ডেটাগুলো আছে সেগুলোই বসাবেন, এক্সট্রা কোনো দিক থেকে বাইরে থেকে কালেক্ট করবেন না, কালেক্ট করলে কিন্তু আপনার ফর্মটা ভুল হয়ে যাবে আর আপনার ফর্মটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে। সেই জন্য বলছি 2002 সালের লিস্টে যে নামটা ছিল সেই নামটা কিন্তু বসাবেন, এক্সট্রা কোনো জায়গা থেকে কালেক্ট করবেন না। আর আপনার যে রিসেন্ট লেখার জন্য সেটা কিন্তু উপরে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই বক্সগুলো কিন্তু আপনি রিসেন্ট লিখতে পারবেন, কিন্তু নিচের যেগুলো কিন্তু সেগুলো লিখতে পারবেন না। দর্শক বন্ধু আরেকটু আপনারা নোটিফাই করেন, দেখেন 2025 সালে ভোটের ছবিতে যখন নাম তুলেছে বা নামটা এসছে তখন দেখুন এখানে কিন্তু স্পেলিংটা কিন্তু মিনতি দাস, তো তয় দীর্ঘই ছিল, কিন্তু 2002 সালে এসআর লিস্টে কী নাম ছিল দেখুন, তয় হস্তি ছিল। তো এটাও কিন্তু নোটিফাইডেড,
আপনাদের 2002 সালের লিস্টে এসআই লিস্টে যে নামটি ছিল কিন্তু সেই নামটিই বসাবেন, এক্সট্রা কোনো জায়গা থেকে কারেক্ট করবেন না। কারেক্ট করলে কিন্তু ভুল হয়ে যাবে, কেননা যে বিএলওরা আছে যখন লিঙ্ক করবে তখন কিন্তু আপনার অংশ নম্বর, আপনার ক্রমিক সংখ্যা কিন্তু চেক করবে, এবং আপনার যে সম্পর্ক আত্মীয় নাম সেটাও কিন্তু ওরা চেক করবে। সেই জন্য 2002 সালে এসআই লিস্টে যে ডেটা ছিল সেই ডেটাই বসাবেন। আপনাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, আপনারা বাইরে থেকে এক্সট্রা শুনবেন না, কারো কথা শুনবেন না, আমাদের কথা শুনুন। আমরা কিন্তু একদম স্যাটিসফাই, আমরা কিন্তু সঠিক পদ্ধতিতে আপনাদেরকে ফর্ম ফিল আপ করে দেখালাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসা দেবেন। আর একটা লাইক করলে বুঝতে পারবো আপনারা কতটা আমাদেরকে ভালোবাসেন।